আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো শুভা গল্প আসলে খুব ভালো একটা গল্প, যেটা পরীক্ষায় আসার মতো অবশ্যই। তো প্রথমেই আমরা লেখক পরিচিতিটা পড়ব। লেখক পরিচিতি থেকে অনেক এমসিকিউ আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তো শুভা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। তার জন্ম তারিখটা মনে রাখবা এবং মৃত্যু তারিখ। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা অনেক সময় পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ হল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তার এই বনফুল কাব্যটা সম্পর্কে অনেক সময় পরীক্ষায় আসে, বনফুল কাব্য কখন প্রকাশিত হয় বা তার কত বছর বয়সে এটা প্রকাশিত হয়। মাত্র 15 বছর বয়সে। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিং সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সালে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে তার মৃত্যু হয় 1348 সালে। তো এখন আমরা শব্দার্থগুলো একটু দেখে নেই, তাহলে আমাদের গল্প পরে বুঝতে সুবিধা হবে। গর্ভের কলঙ্ক। গর্ভের কলঙ্ক বলতে বোঝানো হয় সন্তান হিসাবে কলঙ্ক, মানে একটা সন্তান যদি জন্ম দেয় সেটা যদি ভালো না হয়, তখন ওই মা বলে, ওই মাকে মানুষ বলে যে গর্ভের কলঙ্ক, তোমার গর্ভের এটা কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট, যে ব্যক্তি বা বস্তুকে পরিবারের নেতিবাচক হিসাবে দেখা হয় তা হলো কলঙ্ক। তাহলে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, মানে বড় পাতা বিশিষ্ট, এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে। ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে হচ্ছে ওষ্ঠ, আমাদের যে ঠোঁট, অধর, উপরের ও নিচের ঠোঁট। কিশলয় মানে হচ্ছে গাছের নতুন পাতা। তর্জমা মানে অনুবাদ। অস্তমান ডুবন্ত বা ডুবে যাচ্ছে এমন। অনিমেষ অপলক বা আমরা পলকহীন যে তাকিয়ে থাকি। উদয়ান্ত উদয়। উদয়াস্ত উদয় যোগ অস্ত। তাহলে ছায়ালোক মানে হচ্ছে বিপরীত দিকে যে প্রতিবিম্ব হয়, মানে আমাদের যে ছায়া। বিজন মহত্ব মানে বিজন জনশূন্য, নির্জন। মহত্ব হলো মহৎ গুণ। তন্নি মানে ক্ষীণ। বাখারি মানে কাঁধের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। আমরা যে ওই দেখি না, ওই ফেরুওয়ালা যে আমাদের এখানে আসে, বাঁশের ফালির সাথে দুই পাশে যে হাঁড়ি পাতিল নিয়ে আসে আর কি, ওইটাকে বলা হয়েছে। বাঁশের ফালিটার নাম হচ্ছে বাখারি। ঢেকিশালা, যে ঘরে ঢেকি রাখা হয়। এখন তো অবশ্য ঢেকির ঘর নাই বললেই চলে। আগে গ্রামে গঞ্জে দেখা যেত যে প্রত্যেক বাড়ি প্রায় একটা ঢেকি থাকতো, বা 2-4 বাড়ি পরপর ঢেকি থাকতো। ওখানে চাল গুঁড়ো করা হইতো আর কি, ধান বানা হইতো। গার্হস্থ্য সচ্ছলতা মানে পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা, মানে কোনো কিছুর টান নাই, ওই রকম খেয়ে দিয়ে ভালো আছে। চির নিস্তব্ধ হৃদয়,
উপকূল মানে শান্ত হৃদয়। তাহলে দেখো বলছে কি চিরনিস্তব্ধ হৃদয় উপকূল, এটা শান্ত হৃদয়ের কথা বলা হয়েছে। ঝিল্লি রবপূর্ণ মানে ঝিঝি পোকার আওয়াজে শব্দমুখর। বিজন মূর্তি মানে নির্জন অবস্থা। গণ্ডদেশ মানে গাল। মুখ মানে বধির বা বোবা। এই মুখ বানানো হচ্ছে ময় দীর্ঘকার, ময় দীর্ঘকার দিয়ে যে মুখ, এটা হচ্ছে বধির বা বোবা। বিষাদ শান্ত, দুঃখ বা বিষাদ ভরা, দুঃখময় এরকম। পূর্ণিমা তিথি চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। পূর্ণিমার সময় একেবারে চাঁদ একেবারে গোল থাকে, পুরা থাকে, যেখানে তোমার পর্যাপ্ত পরিমাণে আলো থাকে আর কি। কন্যার কন্যাভারগ্রস্ত পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি, তাহলে একটা বিবাহযোগ্য যদি কন্যা থাকে এবং তার যদি বিয়ে না হয়, সেটা বলা হয় কন্যাভারগ্রস্ত পিতামাতা। কপল মানে গাল। নেত্রপল্লব মানে চোখের পাতা। শুক্লা দ্বাদশী মানে চাঁদের 12তম দিন। এই শুক্লা দ্বাদশী, শুক্লা দ্বাদশী হচ্ছে চাঁদের 12তম দিন। তাহলে এখন আমরা গল্পে চলে যাই। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। আসলে মেয়েটার নাম রাখা হয়েছে সুবাসিনী, মানে সুভাষিনী মানে যার ভাষা সুন্দর। কিন্তু আসলে তারা তো জানতো না যে মেয়েটা কথা বলতে পারবে না, বড় হয়ে সে হবে বোবা। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। তাহলে তার বড় দুই বোনের নাম হচ্ছে সুকেশিনী, যার কেশ সুন্দর মানে চুল সুন্দর, সুহাসিনী যার হাসি সুন্দর, এবং তার ছোট মেয়ের নাম রাখছে সুভাষিনী, যার ভাষা সুন্দর, কিন্তু তার ভাষাই নাই, মানে সে বোবা, কথা বলতে পারে না। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলেই ডাকে, প্রথম দুই অক্ষর। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। বড় দুইটার তো বিয়ে হয়ে গেছে, এখন ছোট মেয়েটারও বিয়ে হতো। এখন ছোট মেয়েটা তো আসলে একে তো ছোট, তারপরে হচ্ছে যে সে কথা বলতে পারে না, এটা একটা বড় সমস্যা। যে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। আসলে ও কথা বলতে পারে না, এই জন্য যে সে অনুভব করতে পারে এই জিনিসটাও মনে হয় কেউ মনে করে না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এখন তাকে নিয়ে দুশ্চিন্তা করতো, সেটা আবার তার সামনে। এখন মনে হয় যেন সে পাগল, কিছু বোঝে না। আসলে তো সে শুধু কথাই বলতে পারে না, কিন্তু সে তো একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞান আছে, সে আসলে সকলের কথা বুঝে, সে তো অবুঝ না। সে যে বিধাতার মানে অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহলে সে যে বিধাতার একটা অভিশাপ, সেটা সে আগেই বুঝে গেছে, কারণ প্রত্যেকটা মানুষ তার সামনেই কথাগুলো বলে, কারণ সে তো তাহার কোনো উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না। তাহার ফল এই হয়েছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। তাহলে সে, যেহেতু মানুষ তাকে দেখলেই কথা বলে, বিভিন্ন কথা তার শুনতে খারাপ লাগতো, সে মানে সবসময় চাইতো যে মানুষের কাছ থেকে দূরে থাকার, মানে একা একা থাকতে চাইতো। মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি, যদি সবাই আমাকে ভুলে যায় তাহলে আমি বেঁচে যাই। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। তার মা ভাবতেন যে আমার কোনো ত্রুটির কারণে হয়তো ওর জন্ম হয়েছে, এরকম হয়তো বা এটাই আমার একটা ত্রুটি। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। এদিকে কন্যার পিতার নাম কিন্তু বাণীকণ্ঠ, এটা মনে রাখা জরুরি, এটা আসতে পারে। তাহার জন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘপল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত।
কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়ে লইতে হয়। কতকটা তর্জমা করার মতো, সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুল হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। তাহলে চোখ কখনো কেউ ফাঁকি দিতে পারে না। আসলে যে তোমার যদি মন খারাপ থাকে বা সেটা যদি তোমার চোখ দেখলে আমরা বুঝতে পারি, তো সেই জিনিসটা আসলে মুখে তুমি যতই বলো যে না আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু চোখ তোমার যে মনের কথা সেটা বলে দেয়। এটাই বলছে আর কি, যে চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কোনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে, কখনো মেলানভাবে নিভিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়ে ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত ও ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। তাহলে গ্রামের নামটা মনে রাখতে হবে, গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, কারণ গৃহস্থ ঘরের মেয়েরা যে বহুদূর যায় বা ঘুরে ফিরে, আসলে সে ওটা পারে না। সে যেহেতু কথা বলতে পারে না, সবার সাথে ওরকম যায় না। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে, মানে দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতল, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃতি নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে। মানে নদীটা যে ওখান থেকে বয়ে গেছে, তার সাথে যেন গ্রামের দোনো পাশের গ্রামের মানুষের খুব ভালো একটা সম্পর্ক আছে, কারণ সবাই তারকে দিয়ে আসলে উপকৃত হচ্ছে। এটাই বুঝাইছে, কারণ নদী মানুষের উপকার করেই চলছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, মানে নদীর কাছাকাছি আর কি। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদীটির তীরে আসিয়া বসে। তাহলে এই নদীর তীরে আসিয়া বসে, সে যখনই কাজকর্ম শেষ করে সে চলে আসে নদীর পাড়ে। কারণ কি করবে, সে তো মানুষের কাছ থেকে নিজেকে আড়ালে রাখতে চায়। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকা চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুবার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইতে, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে
কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুর ছায়ায়। তাহলে কি বলছে, যখন এই জেলেরা খাইতে চলে যাইতো, গৃহস্থরা ঘুমাইতো, মানে খুব দুপুরবেলা বা দুপুরের খাবার খেয়ে তখনই পাখিরা ডাকিত না, ওই টাইমে দুইজন থাকতো ওখানে। দুইজনের মধ্যে একজন হচ্ছে নদী আর একজন হচ্ছে আমাদের এই শুভা। তো দুইজন থাকতো কিভাবে, এই দুইজন থাকতো মুখোমুখি বসে, মানে নদীর দিকে সে মুখ করে বসে থাকতো। তাহলে বোঝাচ্ছে এখানে যে নদীও এখানে বা মানে করা হয়েছে, পার্সনিফিকেশন করা হয়েছে নদীকে, যে নদীকে পার্সন ভাবা হয়েছে, যে আসলে ওর বন্ধু, শুভার বন্ধু হচ্ছে নদী। তো এই নদীও ওর দিকে তাকাই বসে থাকতো, ও নদীর দিকে তাকাই বসে থাকতো। তাহলে নদী থাকতো রৌদ্রের মধ্যে, তার পুরো শরীরে রৌদ্র থাকতো, এবং শুভা থাকতো গাছের ছায়ায়, এটাই বলা হয়েছে এখানে। সুভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গলি, এই নাম দুইটা মনে রাখবা। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদ শব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভ কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। তাহলে এই গরু দুইটা সর্বশী ও পাঙ্গলি, এরা কি করতো, শুভার ভাষা বুঝতো। শুভ কখন তাদেরকে রাগ করে এটাও বুঝতো, কখন ভালোবাসে এটাও বুঝতো। শুভ গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, ও পাঙ্গলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। তাহলে শুভা কি করত, শুভা একটা গরুর ওই সর্বশীর গলা ধরিয়া তার কানের কাছে করতো, ঘর্ষণ করিত মুখ, এবং পাঙ্গলি তার গা চাটিত, মানে তাকে আদর করত, ওদের সাথে ওর দিন কাটতো। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, তা 3 বার তো যাইতই, তাছাড়া মাঝে মধ্যে বেশিও যাইত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে, এই মুখ বলতে মুখ অর্থ যে কথা বলতে পারে না, তার মুখ বন্ধু হচ্ছে গিয়া ওই গরু দুইটা, তারাও তো কথা বলতে পারে না, দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, তারা যেন বুঝতে পারতো ও আসলে মর্মবেদনা নিয়ে আমাদের কাছে আসছে। সুবার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। এরা তারা বুঝতে পারতো যে ওরাও সান্ত্বনা দিতে চেষ্টা করত। ইহারা সারা ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুবার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং সুবা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। তাহলে ওই বিড়াল শিশুটা, মানে বিড়াল ছানাটা ওই সুবার কোলে যখন তখন এসে শুয়ে ঘুমাই পড়তো, ও আবার ওটাকে ওই যে মাথায় আঙ্গুলি বুলাই দিত, তাহলে ওর ঘুম পেয়ে যেত তাড়াতাড়ি। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। তাহলে ভাষা বিশিষ্ট জীবের সাথে, মানে একটা মানুষের সাথে, গোসাইদের ছোট ছেলেটি নাম প্রতাপ। তাহলে এই সুভার যে মানুষ বন্ধুটা, তার নাম ছিল প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি পাইয়া দাঁড়ায়। এটা কিন্তু সত্য কথা, যার কোনো কাজ নেই তারা দ্বারা আত্মীয় স্বজন সবাই কাজ করায়। বলে যে একটা কাজের কথা আসলেই বলে যে ওর কোনো কাজ নাই, ও বেকার, করে দেই। এরকম করতে করতে যারা কাজ করে তাদের থেকে তার কাজ বেশি হয়ে যায়। শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক,
তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদের হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কারণ মাছ ধরতে গেলে বড়শি পাইতে, সেখানে যদি কথা বলে তাহলে মানে মাছে বড়শি ধরে না। তাই যে কথা বলতে পারে না এমনই হইলেই ভালো হয়। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। এটা আসতে পারে যে তার যে সব থেকে কাছের বন্ধু প্রতাপ, সে তাকে কি বলিয়া ডাকিত। সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, এই তো আমাদের সুবীর যে একটা ক্ষমতা, তাহা তো জানিতাম না। তাহলে প্রত্যেকটা মানুষেরই মন চায় নিজের একটা ক্ষমতা দেখাইতে। তো সে মনে মনে ভাবত যে আসলে আমাকে একটা অলৌকিক কোনো ঘটনা ঘটাইতে পারতাম আমি, যাতে ওই প্রতাপের মনে আমার প্রতি একটু ভালোবাসা তৈরি হয়। মনে করো শুভ যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারিতেছে না। এটা তার মনের একটা চিন্তা। এমন চিন্তা মাঝে মধ্যে সব মানুষেরই হয়। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহে দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমাকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে। এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রুও ছিল। কারণ এলাকায় যদি কেউ ভালো থাকে তার শত্রু এমনিতেই হয়ে যায় অটোমেটিক, কারণ মানুষ মানুষের ভালো চায় না। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে। সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে।
বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। তাহলে দেখো, তার জন্য বিয়ে ঠিক করছে, এই জন্য। তাহলে সুভা চাইছিল যে আমার বন্ধু প্রতাপ, কিন্তু প্রতাপ আসলে তাকে ওইরকম ভাবে চায়নি যে তুই আমাদের এখান থেকে চলে যাবি, তাহলে তোর জন্য একটু কষ্ট লাগে বা এরকম কোনো কথাই তার মনে নাই। সে একটু ব্যঙ্গাত্মক করিয়ে বলছে, তোর নাকি জামাই পাওয়া গেছে, চলে যাবি, গেলে ভুলিস না, এতটুকুই জাস্ট। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুক্লা দ্বাদশী অর্থ কি বলছিলাম? শুক্লা দ্বাদশী অর্থ বলছিলাম যে চাঁদের 12তম রাত্রি। সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে পুষ্পসজ্জায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। এই যে একটা কথাটা বলছে, এটা খুব আবেগের একটা কথা। যে সে কি বলছে, যে আমাকে তুমি যাইতে দিও না মা। এই মা কথাটা বলছে কাকে? এই গ্রামকে, এই যে প্রকৃতি যেখানে সে বড় হয়েছে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। এটাই হলো রবীন্দ্রনাথের লেখার একটা যে মাধুর্য, বা একটা শেষে একটা এমন একটা জিনিস রেখেছে যে এখানে সে বলছে তুমি আমাকে যাইতে দিও না মা। কারণ এখানে সে মা বলছে এই এই গ্রামকে, এবং সে তার সন্তান, এরকম ভাবে একটা করছে। যে তাহলে এই মাকে, মানে এই মাঠ, ওই যে ঘাস বা তরুলতাকে সে যেভাবে জড়াই ধরছে, এবং সে চাইতেছে যে এই প্রকৃতিও তাকে জড়াই ধরুক, সে তাকে তার এই জন্মস্থানকে ছেড়ে অন্যদিকে যেতে না দেয়। কিন্তু আসলে এটা তো আমাদের সাথে কখনোই ঘটে না। ভালো থাকবা সবাই, লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ সবাইকে।